সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসদের বন্ডিং কিভাবে করা হয়েছিল বা বন্ডিংটা কিভাবে এক্সপ্লেন করা হয়েছিল। সো ফর দ্যাট রিজন ফার্স্ট হু টার্নড আপ ইজ সায়েন্টিস্ট ওয়ার্নার। সো দেখো উনি একটা থিওরি দেন, তারপরে সেই থিওরিটা মেনলি থিওরিটিক্যাল ছিল, সরি এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট কম ছিল, মানে ছিল না বললেই পারো। এটা মেনলি প্র্যাকটিক্যালি দেখা গেছিল ওয়ার্নার্স থিওরিটা। ওকে, সো প্র্যাকটিক্যালি অনেক কিছু উনি দেখেছিলেন, উনি কিছু কিছু জিনিস ফেস করেছিলেন প্র্যাকটিক্যালি, কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট, যেটা দিয়ে উনি একখানা থিওরি দিয়েছেন ওয়ার্নার। বাট সেটার কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছু ছিল না সেই জিনিসটা, যে কেন হচ্ছে কি করে হচ্ছে ওটা উনি বলতে পারেননি। উনি জাস্ট কিছু জিনিসকে এক্সপ্লেন করেছিলেন অন দ্য বেসিস অফ সাম এক্সপেরিমেন্টস। ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে পরে ওয়ার্নারের পরে সেখান থেকে আস্তে আস্তে আমরা যাই ভ্যালেন্স বন্ড থিওরিতে, সেখান থেকে আমরা মুভ করব সিএফটিতে, তারপরে সেখান থেকে যাবে এমওতে। সেটা লেটার অন আমরা যত পড়বো আস্তে আস্তে সেসব জায়গাতে আসবো। আচ্ছা, তো ফার্স্ট ওয়ার্নার্স থিওরিতে কি বলা হয়েছিল সেটা আমরা ডিসকাস করি। দেখো, অ্যাকর্ডিং টু ওয়ার্নার, একটা কম্পাউন্ডের, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম ছিল, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে, তাই না? যেমন ধরো নাও CONH3 হোল 5 হোল 6 3+। এই যে কম্পাউন্ডটা দেখছো, আজকে আমরা এই কম্পাউন্ডটাকে নিয়ে অনেক কিছু ডিসকাস করবো। তো এই যে কম্পাউন্ডটা দেখা যাচ্ছে, এই কম্পাউন্ডের একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে CO। তো এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অ্যাকর্ডিং টু ওয়ার্নার, একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের দু রকমের ভ্যালেন্সি থাকে। একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, আর একটা হচ্ছে দেখো সেকেন্ডারি ভ্যালেন্সি। নাও, হোয়াট ইজ প্রাইমারি ভ্যালেন্সি এন্ড হোয়াট ইজ সেকেন্ডারি ভ্যালেন্সি? অ্যাকর্ডিং টু ওয়ার্নার উনি বলছেন যে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এর চার্জ কত, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। এই জিনিসটার যদি আমরা চার্জ দেখি তাহলে দেখো এটাকে x ধরে নেবো, NH3টা তুমি যারো 0 করে হয়, তাহলে দেখো x + 6 × 0 সমান হচ্ছে +3। তো সেখান থেকে তুমি বলছো যে x হচ্ছে তাহলে +3। তাহলে দেখো এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের তার মাথায় +3 চার্জ আছে, তার মানে এই কম্পাউন্ডটা হচ্ছে CO+3। দিস ইজ দ্য মেটাল অ্যাটম। নাও এই যে মেটাল অ্যাটমটা CO+3, এটার ক্ষেত্রে এই যে তুমি চার্জটা দেখছো মাথার উপরে, সেটাকে উনি বলছেন কি, এই ভ্যালেন্সিটাকে উনি বলছেন প্রাইমারি ভ্যালেন্সি। যে প্রত্যেকটা মেটাল অ্যাটমের, মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাথার উপরে যে চার্জটা থাকে, তুমি সেটাকে বললেন কি প্রাইমারি ভ্যালেন্সি। আর দেখো তুমি আর একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটার একটা সঙ্গে 6খানা NH3 কানেক্টেড আছে। দেখতে পাচ্ছ এখানে 6 লেখা আছে। তার মানে কি, এটাও ইজ এ কাইন্ড অফ ভ্যালেন্সি, তাই না? আজকে যদি আমরা ওয়াটারকে দেখি, ওয়াটারকে আমরা কিভাবে লিখি, দেখো এরকম লিখি, অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের সাথে 2টো হাইড্রোজেন কানেক্ট হতে পারে, তার মানে ভ্যালেন্সি অফ অক্সিজেন হচ্ছে 2 আমরা বলি। সিমিলার ওয়েতে দেখো আজকে চার্জটাও যেমন একটা টাইপ অফ ভ্যালেন্সি, ওয়ার্নার বললেন সিমিলার ওয়েতে দেখো এই যে 6খানা লিগ্যান্ডকে যে অ্যাকোমোডেট করতে পারে, তো এটাও শুড বি আ টাইপ অফ ভ্যালেন্সি। ফর দ্যাট রিজন উনি বললেন কি, যে ঠিক আছে তাহলে আমাদের কাছে 2টো টাইপ অফ ভ্যালেন্সি আমার কাছে আছে। তার মানে একটা হচ্ছে দেখো প্রাইমারি ভ্যালেন্সি, যেটা তুমি দেখছো যে চার্জটা, আর সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে উনি বলছেন কোঅর্ডিনেশন নাম্বার। আমরা জানি কোঅর্ডিনেশন নাম্বার কি। তাহলে দেখো এইখানে যে CO3+টা আমরা দেখেনি, আমরা এখন ডিল করছি, এই CO3+টার 2টো ভ্যালেন্সি আছে। ঠিক আছে, এবার দেখো এইটার প্রাইমারি ভ্যালেন্সি তাহলে কি +3, আর সেকেন্ডারি ভ্যালেন্সি কি 6। এ দেখো 6খানা NH3 কে এটা অ্যাকোমোডেট করতে পারে, তার জন্য দেখো সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। আর যেহেতু এর মাথায় একটা হচ্ছে +3 চার্জ আছে, তার জন্য এর প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে +3। তো এটা বললেন ওয়ার্নার। আচ্ছা, এবার ওয়ার্নার কি কি এক্সপেরিমেন্ট করেছিলেন, যার বেসিসে উনি বলছেন যে প্রত্যেকটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে যে মানে একটা কম্পাউন্ড তার কি বন্ডিং হবে বা ধরো নাও কি তার স্ট্রাকচার হবে, এটাকে উনি কিভাবে ডিসকাস করলেন। তো তার জন্য উনি কি করেছিলেন, কয়েকটা এক্সপেরিমেন্ট করেছেন। কিরকম এক্সপেরিমেন্ট গুলো দেখো, খুব ইন্টারেস্টিং। দেখো এটা আমরাও একটু ভাবলে করতে পারতাম, জিনিসটাকে নিজেরাই বুঝতে পারবো। দেখো উনি বললেন কি, যে ধরে নাও উনি দেখলেন কি একখানা কম্পাউন্ড আছে ওনার কাছে, উনি দেখলেন সেটা মলিকুলার ফর্মুলা হচ্ছে CONH3 হোল 6 Cl3। এবার ধরে নাও তোমাকে মানে ওনাকে বলা হলো, মানে উনি এবার জানতে চাইলেন যে এটা কিভাবে রয়েছে। তো তখন উনি কি করলেন, এর সাথে
AgNO3 রিয়াক্ট করলেন। কি করলেন? AgNO3 রিয়াকশন করালেন এবং অ্যাজ এ রেজাল্ট উনি কি দেখলেন? দেখো, অ্যাজ এ রেজাল্ট উনি পেলেন যে 3 মোল AgCl প্রেসিপিটেট আউট করছে। তাহলে সেটা কেন হলো? 3 মোল AgCl কেন প্রেসিপিটেট ডাউন করলো? একটু ভেবে দেখো, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিরকম দেখতে হয়? একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিরকম দেখতে হয়? যদি ধরে নাও উনি এখান থেকে বললেন, আমি আগে বলেছি উনি কি বললেন এখান থেকে, উনি বললেন দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড মাস্ট বি দিস। দেখো, উনি খুব বুদ্ধি করে বললেন জিনিসটা। কি করে বলছেন বলতো? এটাই হচ্ছে স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড। কারণ উনি জানেন যদি এইটা যদি কম্পাউন্ডটা হয় তাহলে এটা কিভাবে ভাঙবে? এটা ভাঙবে নিশ্চয়ই এই ওয়েতে, CONH3 6 3+ আর 3Cl-, কারণ আমরা ফার্স্ট দিনই পড়েছি যে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোনোদিন তার কোঅর্ডিনেশন এন্টিটিটাকে ব্রেক করে না unless and until we use a strong amount of heat, other than we can use also or we can also use some acids, some strong acids to break the coordination entity. Otherwise the coordination entity would never break down. So for that reason we can conclude that the structure of the coordination compound must be like this. For that reason, these 3 moles of Cl, you can see there that এখানে দেখো তুমি 3টে Cl- আছে, তার মানে ডেফিনেটলি এর সাথে AgNO3 রিয়াকশন করলে 3 মোল AgCl বেরোবে, তাই না? বোঝা গেল? এবার দেখো উনি কি করলেন, উনি এটাকে ফার্দার আরো করলেন, টেস্ট করলেন উনি এটাকে নিয়ে। কি কি টেস্ট করলেন দেখো উনি। এরপরে কি করলেন দেখো, উনি আর একটা কম্পাউন্ড নিলেন। সেই কম্পাউন্ডটার স্ট্রাকচারটা বলা হলো এটা CONH3 Cl3। উনি আবার এই টেস্টটা করলেন। উনি কি করলেন, উনি AgNO3 দিলেন। এবার উনি দেখলেন 2 মোল AgCl পড়েছে। দেখো এবার আগের মতো ভাবে এবার কনক্লুড করা যেতেই পারে যে ডেফিনেটলি কম্পাউন্ডার স্ট্রাকচার হচ্ছে CONH3 Cl2, তাই না? আর যে কম্পাউন্ডার স্ট্রাকচার এটা হবে হলে তখনই তো একমাত্র 2খানা Cl এই AgNO3 এর সাথে রিঅ্যাক্ট করে পড়ে যেতে পারে AgCl এর প্রেসিপিটেশন হিসেবে। আচ্ছা, তাহলে আগে দেখি এগুলো শেপটা কিরকম হলো। দেখো এই যে কম্পাউন্ডটা, এই যে তোমার এই যে ফার্স্ট যে কম্পাউন্ডটা, এটাকে উনি কিরকম দেখতে বানালেন? উনি বললেন যে দেখো আমরা সেকেন্ডারি ভ্যালেন্সিকে এভাবে দেখাবো। যেহেতু দেখো 6খানা লিগ্যান্ড আছে, তো 6খানা লিগ্যান্ডকে কিরকম দেখতে হবে? অক্টাহেড্রাল শেপে থাকে, তাই তো? sp3d2, তাই তো? 6টা লিগ্যান্ড হলো অক্টাহেড্রাল, আমরা পড়েছিলাম ক্লাস 11-তে। তো 6টা লিগ্যান্ড থাকলে sp3d2 হাইব্রিডাইজেশন হয়, যেটা মানে হচ্ছে আমরা জানি এখান থেকে অক্টাহেড্রাল একটা জিওমেট্রি পাওয়া যায়। তো ডেফিনেটলি তুমি আগে 6খানা NH3 কে আমরা এইটা করছি, আমরা ফার্স্টে এইটার আমরা স্ট্রাকচারটা আঁকছি। দেখো 6টা NH3 কে উনি ফার্স্টে লিখে দিলেন এরকম ভাবে, উনি অক্টাহেড্রাল শেপেতে 6টা NH3 কে আগে লিখে ফেললেন উনি। তারপরে উনি কি বললেন, দেখো এভাবে আমরা প্রাইমারি ভ্যালেন্সিকে ডিনোট করব, আর আমরা সেকেন্ডারি ভ্যালেন্সিকে কিভাবে ডিনোট করব। দেখো উনি এরকম ভাবে ডটেড লাইন দিলেন, দিয়ে উনি করছেন এই হলো একটা Cl সেকেন্ডারি এই প্রাইমারি ভ্যালেন্সিতে, এটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। এই একটা Cl প্রাইমারি ভ্যালেন্সিতে এরকম ভাবে আরেকটা Cl কে আঁকলেন, আর এরকম ভাবে আরেকটা Cl কে আঁকলেন। তো উনি বললেন কি ডটেড লাইন দিয়ে আমরা প্রাইমারি ভ্যালেন্সিকে ডিনোট করব, এন্ড বোল্ড লাইন দিয়ে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সিকে ডিনোট করব। তো সিমিলার ওয়েতে বা তোমরা ভাবো নিশ্চয়ই পরেরটা যেটা আছে এটা কিরকম দেখতে হতে পারে? এটা ডেফিনেটলি এরকম দেখতে হবে। CO সিমিলার ওয়েতে আমরা একটা অক্টাহেড্রাল জিওমেট্রি আঁকবো, কারণ এখানেও কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই না? কোঅর্ডিনেশন নাম্বার 6 হওয়ার জন্য দেখো NH3 5খানা আগে NH3 বসিয়ে নিই আমরা। দেখো এরকম বসিয়ে নিলাম আমরা। এবারে দেখো এই যে Clটা এখানে বসবে। এই Clটা ইজ স্যাটিসফাইং বোথ দ্য প্রাইমারি ভ্যালেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেকেন্ডারি ভ্যালেন্সি। তুমি আমাকে বলো এই যে কোবাল্টটা এখানে আছে, এই কোবাল্টটার অক্সিডেশন নাম্বার কত? তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো, এটা +3 বেরোবে। তুমি দেখো এখানে কিন্তু আর 3+ হচ্ছে না, এখানে হচ্ছে 2+। তার রিজন কি? এখানে 3+ হতো কিন্তু একটা Cl- এই কোঅর্ডিনেশন এন্টিটিটার মধ্যে ঢুকে গেছে, তারপরে 2+ হয়ে গেছে, আর এটা 2-। তার মানে এই যে Clটা কি করছে? বোথ
প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুখানা ভ্যালেন্সিতেই আছে, তাই না? প্রাইমারি ভ্যালেন্সিটাকেও স্যাটিসফাই করতে এই সিএলটা দেখো কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে ঢুকে গেছে। আগের কেসটা দেখো, এই জায়গাটা বুঝতে যদি অসুবিধা, আগের কেসটা দেখো। এই যে NH3টা আছে, এই NH3টা কি কোনোভাবে প্রাইমারি ভ্যালেন্সিতে কোনো কিছু ডিনোট করছে, কোনো রকমের কোনো কন্ট্রিবিউশন করছে না। কারণ দেখো এখানে এর অক্সিডেশন নাম্বার সবসময় 0 হয়, কারণ এটা লোন পেয়ার দিয়ে ডিনোট করে, লোন পেয়ার দিয়ে ডোনেট করে, লোন পেয়ার ডোনেট করে। তো দেখো এটা 0 হয়, কিন্তু সিএল এর ক্ষেত্রে তো মাইনাস হয়। তার ফলে কি হয় দেখো, সিএল এর ক্ষেত্রে মাইনাস হওয়ার জন্য দেখো এ এর প্রাইমারি ভ্যালেন্সিটা 3+ থেকে 2+ করে দিচ্ছে। কোঅর্ডিনেশন এন্টিটিটার ক্ষেত্রে এর প্রাইমারি ভ্যালেন্সি সেমই থাকছে, কোঅর্ডিনেশন এন্টিটিটা কি হচ্ছে 2+ হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিএলটা, তাহলে এর একটা কন্ট্রিবিউশন রয়েছে এর প্রাইমারি ভ্যালেন্সিতে, অ্যাজ ওয়েল অ্যাজ এর কন্ট্রিবিউশন রয়েছে সেকেন্ডারি ভ্যালেন্সিতে। তাই জন্যই দেখো এই সিএলটাকে আমরা দুভাবে ডিনোট করব। অ্যাজ সেকেন্ডারি ভ্যালেন্সির জন্য আমি একটা বোল্ড লাইনে সিএল কে লিখবো, আবার এটাই আমার প্রাইমারি ভ্যালেন্সিতেও হেল্প করেছে, তার জন্য দেখো এখানে ডটেড লাইন দিয়ে দেবো। আর বাকি দুজন সিএল কে আগের মতো করে এখানে একটা সিএল কে দিয়ে দাও, এখানে একটা সিএল কে দিয়ে দাও। বুঝা গেল? তো দেখো এইটা হচ্ছে এটা স্ট্রাকচার উনি বললেন। ঠিক আছে, দেখো আরেকখানা করা যাক। উনি দেখো আরেকখানা করছি আমি আরেকটু ক্লিয়ার করার জন্য। দেখো আরেকটা কম্পাউন্ড দেখো, CONH3 4 Cl2, এটার ভাবো। আচ্ছা সরি, Cl3 এটার সঙ্গে উনি যখন রিয়াকশন করালেন, উনি দেখলেন 1 মোল AgCl পড়লো। তাহলে ডেফিনেটলি কোঅর্ডিনেশন এন্টিটিটার বাইরে কটা সিএল আছে বলো তো? রাইট, একটা, তার মানে সিএল রয়েছে ওখানে। এরকম হচ্ছে কম্পাউন্ডটা, কোঅর্ডিনেশন এন্টিটিটা। আচ্ছা, তাহলে এটা যদি কম্পাউন্ডটা হয়, এবার এখান থেকে স্ট্রাকচারটা ভেবে দেখো, স্ট্রাকচারটা কিরকম হবে। এরকম কোবাল্টটাকে এঁকে ফেললাম, তারপরে তার অক্টাহেড্রাল জিওমেট্রিটা আমি করে ফেলি আগে, কারণ দেখো 4 আর 2 6, এখানে অক্টাহেড্রালই হচ্ছে। এখানে দেখো 4টে NH3 আগে লিখে ফেলো, একটা NH3, দুটো NH3, 3টে NH3, 4টে NH3। এবার একটা জিনিস দেখো, এখানে যে দুটো সিএল আছে, এই দুখানা সিএল প্রাইমারি ভ্যালেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ভ্যালেন্সি দুজনকে স্যাটিসফাই করছে, তাই তো? তাহলে দেখো এই সিএল গুলোকে আগে তুমি লিখে দাও এইভাবে, তারপরে এরাই তোমার প্রাইমারি ভ্যালেন্সি, তার জন্য তুমি কি করবে, এখান থেকে ডটেড লাইন দেবে, ঠিক আছে? আর এখানে একটা সিএল দিয়ে দাও। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এটাই হচ্ছে ওয়ার্নার্স থিওরি। তাহলে ওয়ার্নার কি করছে দেখো, তুমি দেখতে পাচ্ছ প্রথম থেকেই আমরা যখন দেখছি, দেখো ওয়ার্নার কি করলেন, ওয়ার্নার একটার পর একটা কম্পাউন্ডকে নিয়ে ডিল করছেন, কিন্তু উনি বলতে পারছেন না। দেখো উনি এখান থেকে কিন্তু বের করে দিচ্ছেন যে কিরকম স্ট্রাকচারটা হবে, উনি বের করে দিচ্ছেন একটার পর একটা যখন নিচ্ছেন উনি, কিন্তু উনি একবারও বলতে পারছেন না হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল রিজন বিহাইন্ড দিস টাইপ অফ স্ট্রাকচার। তো হি ওয়াজ ফেইলড টু এক্সপ্লেইন দ্যাট। আচ্ছা, তো তারপরে ভিবিটি দেখো এর উপর টেক ওভার করে। দেখো ভিবিটি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম একটুখানি, ওয়ার্নার্স থিওরিটা আমাদের পড়া হয়নি কারণ ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ঠিক আছে ওয়ার্নার্স থিওরিটাও জেনে রাখো। আচ্ছা, ভিবিটির ক্ষেত্রে ভিবিটিটা কি হবে দেখো, তোমরা আগের দিন পড়েছো যে ভিবিটির ক্ষেত্রে কয়েক রকমের পস্টুলেটস ছিল, যেটা আমি লিখিয়ে দিয়েছিলাম তোমাকে। তো ওটা দেখে নিও একবার, তারপরে তুমি ভিবিটিটা একবার দেখে নাও। ভিবিটিতে দেখো আমি একবার ছোট রিভিশন করে দিচ্ছি একবার, তার সত্ত্বেও দেখো ভিবিটিতে তুমি কি কি দেখেছিলে। দেখো তুমি একখানা কম্পাউন্ড দেখেছিলে ভিবিটিতে, যে CONH3 6 এই কম্পাউন্ডার বন্ডিং তুমি দেখছিলে। সেখানে তুমি কি বললে দেখো, বলছে কি সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা বা ওয়ান অর মোর দ্যান ওয়ান অরবিটালকে খালি করে দেয়, যাতে সেখানেতে লিগ্যান্ড এসে তার লোন পেয়ারকে ডোনেট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা কিরকম হয় দেখো। আচ্ছা, সিও মানে হচ্ছে কি বলতো, আচ্ছা এখান থেকে সিও হলে কোবাল্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তুমি বলো, ঠিক করে লেখা যাক, হ্যাঁ, তাহলে তুমি বলো সিওর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কত? 27, তাই না? সিওর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 27। আচ্ছা, তাহলে 27টাকে আমরা যদি লিখে ফেলি, আচ্ছা দেখো সিও তো 3+ আকারে রয়েছে, তাহলে দেখো 27 মানে হচ্ছে 3d7 4s2, তাই তো? আগের দিন শিখিয়েছি একটা শর্ট ট্রিক, 3d7 4s2, সেখান থেকে 3+ হয়েছে মানে 4s থেকে দুটো চলে গেছে আর 3d থেকে একটা, মানে এই মোমেন্টের এটা রয়েছে 3d6 আকারেতে। তো 3d6টা আমরা এঁকে ফেলি, 1 2 3 4, 5টা হয়ে গেল। দিস ইজ 3d6। আচ্ছা, এটা হচ্ছে 3d, তাই তো?
আচ্ছা, এরপরে আছে 4s, তারপর আছে 4p। আচ্ছা, এবারে দেখো ভ্যালেন্স বন্ড থিওরি বলছে এরপরে কি হবে, এরপরে NH3 এখানে আসবে। কিন্তু উনি মানে ওনারা দেখছেন একটা অদ্ভুত রকমের এখানে বন্ডিং হচ্ছে। উনি দেখছেন কি যে CO এরপরে কি করছে, ও ওর অরবাইটালগুলোকে ব্যাকএন্ড করে দিচ্ছে যাতে সেখানেতে NH3 নিজের লোন পেয়ারটাকে ডোনেট করতে পারে। তো তার জন্য ও কি করছে দেখো, তার জন্য করছে কি, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলোকে এখানে দেখতে পাচ্ছ, এই আনপেয়ার্ড ইলেকট্রন গুলোকে ও কি করছে, পেয়ার আপ করিয়ে দিচ্ছে। there is no such reason behind it, মানে ভিবিটি এখনো অবধি এক্সপ্লেন করতে পারলো না যে কেন এরকম হলো। এটা পরের থিওরিতে এক্সপ্লেন হবে। আপাতত দেখো, আপাতত তোমায় মনে রাখতে হবে যে এটা হলো। হওয়ার পর দেখো এখানে হচ্ছে তোমার 3D, এটা 4s ছিল, এটা 4p ছিল, তো এটা 4s আর এটা 4p। তো দেখো কি হলো, তারপরে দেখো এই NH3, 6টা NH3 এখানে এলো। 6টা NH3 কিভাবে এলো দেখো, কোঅর্ডিনেশন বন্ড করছে, তার মানে কি পুরো লোন পেয়ারটা ডোনেট করছে। তারপরে দেখো দুটো ইলেকট্রনই ডোনেশন হচ্ছে। আচ্ছা, এটা আমি অন্য কালি দিয়ে করছি, দুটো ইলেকট্রনই ডোনেশন হচ্ছে। তারপরে দেখো এরকম 6খানা NH3 এরকম ভাবে 6টা কোঅর্ডিনেট বন্ড করে নেয়, 6টা NH3 এসে। এর ফলে বলো তো কি হবে, এর ফলে দেখো এই যে হাইব্রিডাইজেশনটা হলো সেটা হচ্ছে D2sp3, যেটা তৈরি হলো সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে D2sp3। ঠিক আছে। আচ্ছা, উনি এটার পিছনে কোনো রিজন দিতে পারলেন না এটা কেন হলো। উনি কি করলেন, আর একখানা লিগ্যান্ড নিলেন, আর একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড নিলেন। সেই কোঅর্ডিনেট কম্পাউন্ডটাকে দেখো, সেই কোঅর্ডিনেট কম্পাউন্ডটা হচ্ছে CO মানে কোবাল্ট F6 3-। উনি এবার এই কম্পাউন্ডটাকে নিলেন। এখন এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি হলো, উনি দেখছেন ফার্স্টে CO এইভাবে এঁকে ফেলি আমরা আগে, 1 2 3 4 5, 3D হয়ে গেল, এটা 4s, এটা 4p। আচ্ছা, উনি এবার কি দেখলেন দেখো, উনি ফার্স্টে এরকম ভাবে এঁকে ফেললাম, CO3+ হয়ে রয়েছে এটা। এরপরে কি হবে, এরপরে তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করছো যে এরপর আগের বারের মতোই এই ইলেকট্রন গুলো পেয়ার আপ করে যাবে যাতে এগুলো ভ্যাকেন্ট করে দিতে পারে। কিন্তু দেখো এবারে সেটা হলো না। এবারে কি হলো, এবারে F- এইখানে আসা শুরু করলো, F-, কারণ F হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড, তাহলে F- এইগুলোতে আসা শুরু করলো। এরকম ভাবে দেখো 6টা F-, দেখো S ফার্স্টের এটা হচ্ছে কি, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, আর দেখো এখানে 4dও ফাঁকা রয়েছে, 4dও ফাঁকা রয়েছে। সেখানে দেখো 1 2 3 4 5 6, এরকম ভাবে দেখো 6খানা F- এখানে এসে কোঅর্ডিনেট বন্ড করলো। দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের কোঅর্ডিনেশন হলো। আগেরটার ক্ষেত্রে দেখো ও 3Dটাকে নিয়েছিল, 3Dর 2খানা D কে নিয়েছিল, কিন্তু এবারে দেখো 3Dর 2টো D কে নিল না, এবারও 4Dর 2টো D কে নিল। আগেরটা ছিল তাহলে D2sp3, এবারটা তাহলে ডেফিনেটলি কি হয়েছে বলতো, sp3d2, তাই না। আগের বারে দেখো ইনার ডিটাকে নিয়েছে, তাই জন্য দেখো আগে ডি লিখলাম তারপর sp3 লিখলাম। এবার দেখো আউটার ডি কে নিয়েছে, তাই জন্য দেখো sp3 আগে লিখলাম তারপর ডি লিখলাম। মানে আমি জাস্ট এটাকে ফলো করছি, ট্রেন্ডটাকে ফলো করছি, কার পরে কি আছে সেটাকে লিখতে থাকছি আমরা। তো উনি দেখলেন এরকম একটা সিস্টেম ক্রিয়েটেড হলো। ঠিক আছে, দেখো উনি এটার পিছনে কোনো রিজন দিতে পারছেন না যে কেন ঘটছে এই জিনিসটা। তো দেখো আমরা তারপরে এই থিওরিটাকে এক্সপ্লেন করতে এলো এর পরের যে থিওরি, সেটার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। বাট তার আগে ড্রব্যাক গুলো দেখেন, ড্রব্যাক গুলো তুমি অলরেডি বুঝতে পারছো। ফার্স্ট ড্রব্যাকের মধ্যে হচ্ছে কি যে এই বন্ডিংটা কমপ্লিটলি ইনএক্সপ্লেন ওয়েতে রয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বলছেটা কি যে লিগ্যান্ড টু লিগ্যান্ড কি হচ্ছে, যে এখানে যে ডিফারেন্স ইন বন্ডিং, ডিফারেন্স ইন টাইপ অফ বন্ডিং, সেটাকে ভিবিটি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারছে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেখো ভিবিটি কোনোভাবেই, ফার্স্ট পয়েন্টটা একটু বুঝে নিয়ে, ওটা আমি আর লিখছি না, অনেকটা বড় ব্যাপার হয়ে যাবে লেখা। সেকেন্ড পয়েন্ট উনি কি বলছেন দেখো, সেকেন্ড পয়েন্ট দেখো ভিবিটি যেটা বলছে সেটা হচ্ছে দেখো কোনোভাবেই এরা স্পেকট্রাটাকে ডিফাইন করতে পারছে না। স্পেকট্রা কথাটা মানে আর কিছু নয়, স্পেকট্রা মানে আমি বলতে চাইছি কালার অফ এ কম্পাউন্ড। দেখো আজকে তুমি যদি এই কম্পাউন্ডটাকে দেখো, এই কম্পাউন্ডটা দেখছে ব্লু কালারের, এইটা দেখো এই F6 এর একটা ইয়েলোইশ কালার আছে। তুমি যে কালার গুলো যে দেখাচ্ছে, কেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখাচ্ছে, এটা দেখো এক্সপ্লেন করতে পারছে না। তার সাথে সাথে দেখো ওটা কোনো কম্পাউন্ডের
ম্যাগনেটিক বিহেভিয়ারও এক্সপ্লেন করতে পারছি না। ম্যাগনেটিক বিহেভিয়ার মানে কি, সেটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে। এখন তোমরা জানো প্যারাম্যাগনেটিক মানে কি, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক বলা হয় তাকে। দেখো এখানে এন মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে 4টে, তাহলে দেখো এটা প্যারাম্যাগনেটিক, মানে এ কি হবে, ম্যাগনেটিক ফিল্ডেতে এ সাড়া দেবে। কিন্তু দেখো এটা যদি তুমি দেখো, এটা দেখো তুমি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই এর কাছে, তার ফলে এটা হয়ে গেল কি ডায়াম্যাগনেটিক, মানে একে যদি ম্যাগনেটিক ফিল্ডে তুমি রাখো এ কোনো রকম কোনো সাড়া দেবে না। সাড়া দেওয়ার মানে এটা কি বলতো, কোনো রকম রেসপন্স করবে না, ঠিক আছে, কোনো রেসপন্স এ করবে না। তাহলে দেখো এই যে ব্যাপারটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে সাড়া দেবে, রেসপন্স করবে কি করবে না, সেই ব্যাপারগুলো আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি, আমরা ভিভিটি থেকে এক্সপ্লেন করতে পারলাম না। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে দেখো যে থিওরিটা এলো, সেই থিওরিটার নাম হচ্ছে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। ঠিক আছে।